আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের এক ঘর নকদান বই সৃজনশীল সমস্যা কিভাবে সমাধান করা যায়, এক ঘর নকদান বই সম্পর্কিত সেই সমস্যার সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে আমি একটা সৃজনশীল প্রশ্ন এখানে উপস্থাপন করলাম। এই যে এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। নকদান বইতে সাধারণত অনগদ লেনদেন এবং ধারে লেনদেন, অনগদ এবং ধারে এই দুই ধরনের লেনদেন নকদান বইতে লিপিবদ্ধ হয় না। তো অনগদ লেনদেনের মধ্যে রয়েছে এই যে প্রদেয় বিলে স্বীকৃতির মাধ্যমে পণ্য ক্রয় করা হলো, তারপরে আরেকটা আছে যে অনাদায় পাওনা ধার্য করা হলো, এগুলি যাই। ক নাম্বার উত্তর আমরা এইভাবে লিখতে পারি, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এইভাবে ছক আকারে অঙ্কন করতে পারি। তারপরে লিখবো প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়। ওই যে কিছুক্ষণ আগে দেখলাম প্রশ্ন ছিল, এটা হচ্ছে প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় মানে কি নগদে না, সেই জন্য এখানে বসবে অনগদ লেনদেন যেহেতু, এবং অনাদায় পাওনা ধার্য করা হলো, এইটাও এই নগদ না। এখন নকদান বইতে বসবে কি বসবে না এটা চেক করার একটা উপায় আছে, সেটি হচ্ছে আমরা জাবেদা করে ফেলবো খুব সহজেই। যেমন প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়, এটার জন্য জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট। এই জাবেদার মধ্যে কিন্তু নকদান বা ব্যাংক কথাটা নাই, সেজন্য এটি নকদান বইতে বসে না। অনাদায় পাওনা ধার্য করা হলো, এটার জন্য জাবেদা করব অনাদায় পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট। এখানেও কিন্তু নগদ বা ব্যাংক কথাটা নাই, সেজন্য নকদান বইতে বসবে না। জাবেদা করেও আমরা বুঝতে পারবো যদি নগদ অথবা ব্যাংক না থাকে সেটা নকদান বইতে বসে না। এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো, এটা হচ্ছে মোট। এই ছিল ক নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে আমরা ফিরে আসবো। উদ্দীপকের এই যে তথ্যটি আমি উপরে রেখে রাখলাম ছোট্ট করে, নকদান বইয়ের সাথে রিলেটেড যেগুলি। আর খ নাম্বারে বলেছিল এক ঘরের নকদান বই প্রস্তুত করতে। তো এই তথ্যের আলোকে এক ঘরের নকদান বই কিভাবে প্রস্তুত করতে হয় আমি লক্ষ্য করি। সব আমরা আগে থেকে অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য। তারিখ প্রাপ্তি সমূহ, রসিদ নং খতিয়ান পৃষ্ঠা টাকা, তারিখ প্রদান সমূহ, ভাষণ নং খতিয়ান পৃষ্ঠা টাকা, মোট টাকার ঘর বাম দিকে একটা ডান দিকে একটা, ডেবিট ক্রেডিট উভয় দিকে একটা করে টাকার ঘর, তাই এক ঘরের নকদান বই বলা হয়। আর টোটাল টাকার ঘর আবার বাম দিকে 5টা ডান দিকে 5টা, মোট 10টা। এক ঘরের নকদান বইতে টোটাল কলাম 10টা, কিন্তু টাকার কলাম একটা একটা দুইটা, দুই দিকে, বাম দিকে একটা ডান দিকে একটা। এবার আমরা লিখবো নগদ উদ্বৃত্ত 60,000, ব্যালেন্স বিডি বলে এইখানে লিখবো, ব্যালেন্স বিডি বলে এখানে লিখবো নগদ উদ্বৃত্ত। এরপরে 8 তারিখ নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে, ওদিকে লিখবো ক্রয় হিসাব বলে, ক্রয় হিসাব বলে এই 20,000 টাকা লিখবো, ক্রয় করলে নগদ টাকা কমে। অথবা আমরা জাবেদা করে করতে পারি, নগদে পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, নকদান ক্রেডিট। নকদান যেহেতু ক্রেডিট, ক্রেডিট দিকে এ টাকার ঘরে লিখেছি। নগদে পণ্য বিক্রয় 10 তারিখে, নগদে বিক্রয় করলে নগদ টাকা বাড়লে এদিকে বসবে বিক্রয় হিসাব বলে। নগদে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে নকদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তো নকদানের ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো বিক্রয়, খতিয়ানে অনেকটা নকদান হিসাব যে খতিয়ান করি অনুরূপ এই নকদান এক ঘরের নকদান বইটা। অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, অফিস সরঞ্জাম ক্রয় করলে নগদ টাকা কমে যাবে, ক্রেডিট দিকে অফিস সরঞ্জাম বলে লিখবো এই নগদের ঘরে। কর্মচারীর বেতন পরিশোধ, ভাউচার নং দেয়া আছে এখানে 12। আচ্ছা, ভাউচার নং কাকে বলে তাই না? ভাউচার হচ্ছে প্রমাণপত্র। সাধারণত এই বেতন প্রদান করা হয়েছে খরচের সাথে যুক্ত যে ভাউচার তাকে ডেবিট ভাউচার বলে। ডেবিট ভাউচার হচ্ছে খরচের জন্য বা ব্যয়ের জন্য নির্ধারিত ভাউচার। বেতন হিসাব বলে লিখবো, বেতন প্রদান করলে নগদ টাকা কমে যায়, ক্রেডিট দিকে লিখবো। মিস্টেক ছিল, আমি ঠিক করলাম। শিক্ষানবিশ স্যালারি প্রাপ্তি 2000, শিক্ষানবিশ স্যালারি পাওয়া গেলে তো নগদ টাকা বাড়ে, তো ডেবিট দিকে শিক্ষানবিশ স্যালারি হিসাব বলে ডেবিট দিকে লিখবো। এখন তো লেখা শেষ, এখন যোগ বিয়োগ করবো। বাম দিকে দাগ দিব, ডান দিকে দাগ দিব, এই যোগফলটা এখানে লিখবো। এটা 90 আর 92,000 টাকা, 92,000 টাকা এখানে নিয়ে যাব, যোগফলটা এখানে লিখবো, লিখে এই যোগফলটার দিকে নিয়ে যাব, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। আবার বলছি, বাম দিক বড় হবে, এক ঘরের নকদান বইয়ের বাম দিক বড় হবে অথবা দুই দিক সমান সমান হবে। এক ঘরের নকদান বইয়ের কখনোই ক্রেডিট দিক বড় হবে না, কারণ আমি যত টাকা নগদ পেয়েছি তার চেয়ে নগদ টাকা
খরচ করতে পারবো না, সেজন্য সবসময় ডেবিট দিক বড় হবে অথবা দুই দিক সমান হবে। এটা যোগ করে এখানে লিখছি, এটা এখানে নিয়ে গেছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে একটা টাকা হবে, এটার নাম হবে ব্যালেন্স সিডি, মানে সমাপনী উদ্বৃত্ত, নগদ জমার সমাপনী উদ্বৃত্ত। এখানে লিখবো মে মাসের 31 তারিখ। এই টাকাটা আবার এখানে চলে আসবে, নাম দিব ব্যালেন্স বিডি, পরের মাসের 1 তারিখ। এই হচ্ছে এক ঘরের নগদান বই। এখানে যে টাকাটা ছিল সেটা এখানে নিয়ে এসেছি, এখানে হবে ব্যালেন্স বিডি, এখানে ব্যালেন্স সিডি, এখানে ব্যালেন্স বিডি। ব্যালেন্স সিডি মানে ক্যারিড ডাউন, নিচে নিত। ব্যালেন্স বিডি মানে ব্রড ডাউন, উপর থেকে আনিত, এটা বোঝায়। এবার আমাদের এই খ নাম্বারে বলেছিল বিশেষ করে ভাউচার তৈরি করতে বলেছিল, 25 তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার তৈরি করো, তাই বলেছিল। ভাউচার তৈরি করার জন্য এই ধরনের আমরা একটা বড় লম্বা বক্স অঙ্কন করে নিব। প্রথমে উপরে নাম লিখবো, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা দেয়া নেই, তার ডট ডট দিয়ে রেখেছি। এখানে লিখবো ডেবিট ভাউচার নং। ডেবিট ভাউচার নং কেন হলো? এখানে তো ভাউচার নং দেয়া আছে, ডেবিট ভাউচার কেন হলো, তাই না? ব্যয়ের ভাউচারকে ডেবিট ভাউচার বলে, ব্যয়ের ভাউচারকে ডেবিট ভাউচার বলে, যেহেতু বেতন ব্যয় তাই ডেবিট ভাউচার, আর আয়ের ভাউচারকে ক্রেডিট ভাউচার বলে। এরপরে এখানে লিখবো তারিখ, যে তারিখ দিয়ে আছে মে 25, 2020। গ্রহণকারীর নাম শাকিল, যেহেতু শাকিল নামের একজন ব্যক্তিকে আমরা বেতন দিয়েছি, ওর নামটা এখানে লিখবো, ঠিকানাটা ডট ডট দিয়ে রেখেছি, ঠিকানা নাই। বক্স একে মাঝখানে লিখবো যার অঙ্ক করতেছি, যে প্রতিষ্ঠানের, যে ভাউচারটা তৈরি করতেছে, আর এখানে লিখবো যাকে বেতন দিচ্ছি বা খরচ করছি যার নামে, এখানে লিখবো ভাউচার নং, প্রশ্ন দেওয়া থাকবে। এবার আমরা একটা ছক অঙ্কন করব, তবে হিসাবের খাতের নাম বেতন দিতে পারি, ডেবিট ভাউচার মাঝখানে লিখবো ডেবিট ভাউচার, বাম দিকে লিখবো হিসাবের খাত বেতন। মজুরি হলে মজুরি লিখতাম, ভাড়া হলে ভাড়া লিখতাম, যা হতো। এর মধ্যে ছক অঙ্কন করে ছকের লিখবো ক্রমিক নং, ছকের মধ্যে আরেকটা ছক এইখানে, এখানে লিখবো বেতন প্রদান বলে টাকাটা ওই 10,000 টাকা ছিল এখানে দিয়ে দিব। এবং ভাউচারে কিন্তু এখানে আবার লাস্টে লিখে দেবো টাকা কথায় 10,000 টাকা মাত্র। ভাউচারে 1, 2, 3, 4 জনের স্বাক্ষর থাকে, ভাউচারে কিন্তু 4 জনের স্বাক্ষর থাকে। ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহণকারীর স্বাক্ষর। ক্যাশিয়ার, হিসাব রক্ষক, ব্যবস্থাপক, গ্রহণকারী। ভাউচার তৈরি করা হয় 3 কপি। মূল কপি ক্রেতাকে সরবরাহ, মানে মূল কপি যে গ্রহণকারীকে, মানে যে বেতন দিচ্ছে তাকে সরবরাহ করা হয়। যাই হোক, এই হচ্ছে ভাউচার। গ নাম্বারে বলেছিল না ভাউচার লিখতে, আশা করি এখন আমরা ভাউচার তৈরি করতে পারবো। এই ছকের মধ্যে আরেকটা ছক, প্রথমে প্রতিষ্ঠানের নাম, ডান দিকে তারিখ, এখানে হিসাব খাতের নাম লিখবো ডেবিট ভাউচার, আর নিচে লিখবো টাকা কথায়। নিচে কিন্তু 4 জনের স্বাক্ষর থাকবে ভাউচার, বিষয়টি মনে রাখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আরেকটা প্রশ্ন আমি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব।